স্বাগত আজ সারাদিনে দিনের ছোট বড় নানা ঘটনা নিয়ে আমাদের আয়োজন। রাজধানী থেকে গ্রাম, প্রতিবেশী থেকে হাজার কিলোমিটার দূরের দেশ, রাজনীতি, অর্থনীতি, খেলা ও বিনোদন, এই আয়োজনে বাদ যাবে না কিছুই। আমরা আপনাকে সংক্ষেপে জানানোর চেষ্টা করব আজ দিনভর দেশে বিদেশে কি ঘটল। এই আয়োজনে আপনাদের সাথে আছে আমি লিনি আফরোজ। ফাঁসির দণ্ড পাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সকালে সচিবালয়ে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠকে আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া গত 5 অগস্ট দিল্লিতে শেখ হাসিনা সংবাদ সম্মেলন নিয়ে নিজেদের অবস্থানও স্পষ্ট করেছে ঢাকা। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে জানিয়ে ভারতীয় হাই কমিশনার বলেন, তারেক রহমান শিগগিরই ভারত সফর করবেন বলে আশা করছেন তিনি। তবে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ভারত সফরে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার 2 মাস পর এটি তার প্রথম সাক্ষাৎ। পিপলস রিপ্রেজেন্টেটিভ টু পিপলস রিপ্রেজেন্টেটিভ, আর আমি খুবই আনন্দ যে ওনার সঙ্গে আমার দেখা হলো। ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে, ইস্যু না থাকলে ওইটা ডেমোক্রেসি নাই। ঠিক আছে, আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে, কিন্তু মানুষের ইস্যু একটাই, যে ভালো সম্পর্ক। আমার মনে হচ্ছে আগামী দিন ভালোই হবে, ইস্যুসটা শর্ট আউট করতেই হবে 2 দিক থেকে। আর আই এম ভেরি কনফিডেন্ট, আমাকে খুবই ভালো লাগলো। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। আমরা আশা করি ভারত এই ব্যাপারে পজিটিভলি সাহায্য করবে। এছাড়া শহীদ হাদির সাসপেক্টেড হত্যাকারীরা আপনারা জানেন ধরা পড়েছে। আমরা ভারত যে সমস্ত কাগজপত্র চেয়েছিল সব কিছু তাদের দিয়েছি। এই বিষয়টা এসছে আমাদের জন্য, এটা অত্যন্ত একটা সেন্সিটিভ বিষয় এবং আমরা বলেছি এই হত্যাকারীদেরকে যত দ্রুত সম্ভব আমাদের কাছে প্রত্যর্পণ করা। 1.5 দশকেরও বেশি সময় ফ্যাসিবাদী শাসনের ফলে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সহ সব ক্ষেত্রেই ধ্বংস হয়েছে। এখন তা পুনর্গঠনের পালা, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় 3টি গ্রাম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র। কোনো এক মন্ত্রণালয় বা বিভাগের পক্ষে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলেও জানান তারেক রহমান। বলেন, এসডিজি ভিলেজ বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের সামনে দৃষ্টান্ত তুলে ধরা হবে। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সকল ক্ষেত্রে ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। জনগণের সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার 5 বছর মেয়াদী কৌশলগত অর্থনৈতিক কাঠামো বা 5-year স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার গঠন করে খেয়াল খুশি মতো দেশ চালাচ্ছে বিএনপি, এমন অভিযোগ করেছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। দুপুরে গাইবান্ধার শাখাটায় এক জনসমাবেশে তিনি আরও বলেন, জনতার রায় অগ্রাহ্য করে অতীতে কেউ টিকে থাকতে পারেনি। রংপুরকে কৃষির রাজধানী করার প্রতিশ্রুতি দিল জামায়াত সরকার গঠন করতে না পারায় সে পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি বলে উল্লেখ করেন ডক্টর শফিক। উত্তরাঞ্চলকে পিছিয়ে রাখার অভিযোগ তুলে তিনি বলেন, দেশে খুন, চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ ও চাঁদাবাজি বেড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এর আগে নিহত জামায়াত শিবির নেতাদের কবর জিয়ারত ও স্বজনদের সঙ্গে মতবিনিময় করেন বিরোধী দলীয় নেতা। যে আমরা দলীয় শাসন কায়েম করব না, জনতার রায়কে অগ্রাহ্য অপমান করে অতীতে কেউ টিকে নাই, শান্তি পায় নাই, সম্মান পায় নাই, ক্ষমতা পাকাভুক্ত করতে পারে নাই। 14, 18, 24-এর নির্বাচন তার প্রমাণ। আপনারাও যদি তামসা শুরু করেন তাহলে ভাইরাস যখন বসবে আপনাদের ঘাড়ে
তখন কিন্তু উপসর্গ সমানই দেখা দেবে। জনগণের রায় মেনে নিন, সংস্কার সাধন করুন, ফ্যাসিবাদের রাস্তা বন্ধ করুন, মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশের রাস্তা খুলে দিন। 11 দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী এলডিপি চেয়ারম্যান অলি আহমেদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জোট নেতারা। সকালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে নির্বাচন ভবনে যান তারা। কমিশনের সিনিয়র সচিবের কাছ থেকে তারা মনোনয়ন ফর্ম নেন। পরে হামিদুর রহমান আজাদ বলেন, জয় পরাজয় নয়, গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতেই প্রার্থী দিয়েছে 11 দলীয় জোট। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারছেন না বলেও দাবি করেন তিনি। আমরা গণতান্ত্রিক ধারাটাকে ফিরিয়ে আনতে চাই, সুস্থ ধারায় রাজনীতিকে নিয়ে যেতে চাই দেশকে পরিচালনা করার জন্য। এমন একজন প্রার্থী জাতি আশা করেছে, জাতির পক্ষ থেকে জনগণের পক্ষ প্রতিনিধিরাও এটা যোগ্য প্রার্থী। কেন তার প্যারালার কোনো প্রার্থী তার প্রতিদ্বন্দ্বিতা আসবে এটা আমরা মনে করি না, জনগণও মনে করে না। বিএনপির দ্বিচারিতার কারণে অথবা তাদের সংস্কারের ব্যাপারে পজিটিভ মানসিকতা না থাকার কারণে জাতি এখান থেকে বঞ্চিত হলে। জুলাই আন্দোলনের সময় হামলার সংবাদ প্রচার করা টিভি চ্যানেল বন্ধ করতে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা নতুন একটি কল রেকর্ডে। সোমবার ট্রাইব্যুনালে জুলাই হত্যা মামলার যুক্তিতর্কে কাদের, আরাফাত, যুবলীগ ও ছাত্রলীগের তৎকালীন শীর্ষ নেতা সহ 7 জনের বিরুদ্ধে কল রেকর্ড প্রমাণ হিসেবে দাখিল করা হয়। পরে তাদের কথোপকথন ট্রাইব্যুনালে শোনানো হয়। যারা কথা শুনে না, টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। যে আজকে যদি কোনো ক্লাসের মারামারির ভিডিও ফুটেজ বা ছবি দেখায়, ওদেরকে এনিমি অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। আমি থ্রেট করে রাখছি আজকে। আর ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট গুলোকে বসে রাখছি, যে আপনি কনস্ট্যান্টলি দেখবেন যে টিভি ক্লাসের ছবি দেখাবে সাথে সাথে অফ করে দেবেন, আমার কোনো পারমিশনের জন্য মেসেজ পাঠাবেন। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ তাদের সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ সহ তাদের অঙ্গ সংগঠন এবং 14 দলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এই আন্দোলন দমনে মাঠে নেমেছিল, আক্রমণ করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে। নির্ধারিত সময়ের 3 সপ্তাহ পর প্রকাশিত হলো এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন। এবার পরীক্ষায় গড় পাশের হার ৬২.25%, যা গত 19 বছরের মধ্যে সবচেয়ে কম। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৬৪.05%। এদিকে কাঙ্ক্ষিত ফল পেয়ে উচ্ছ্বাসে মেতে উঠে ঢাকার নামকরা স্কুলগুলোর শিক্ষার্থীরা নেচে গিয়ে ব্যান্ড বাজিয়ে উল্লাস করেছে অনেকে। সন্তানদের আনন্দে সামিল হন অভিভাবকরাও। সারা দেশে শিক্ষা ব্যবস্থা যদি কোনো রকম ভাবে সংখ্যায় কমতে থাকে এবং 0% যদি কোনো স্কুলে, কলেজ, মাদ্রাসা পাস করে, সেগুলোকে অ্যাড্রেস করা। 0 পাস করার সংখ্যা এর 3-4 গুণ ছিল, সেটা ক্রমান্বয়ে কমে এসছে এবং সেই ব্যবস্থাগুলো আমরা অতীতেও নিয়েছি, বর্তমানও নিব ইনশাআল্লাহ। বাংলাদেশ ও মিশরের মধ্যে শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির। সোমবার শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ নিযুক্ত মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন শিল্পমন্ত্রী। এ সময় বাংলাদেশে বিনিয়োগের জন্য মিশরের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের আহ্বান জানান শিল্পমন্ত্রী। বৈঠকে মিশরের রাষ্ট্রদূত 2 দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন। সেই সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। বিশ্ব রাজনীতি ও বাণিজ্যের প্রভাবে নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব, অর্থনীতি সুরক্ষিত রাখতে নতুন কৌশল গ্রহণের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে আধিপত্যবাদ বিরোধী নাগরিক সমাজের আলোচনা সভায় বক্তারা এসব পরামর্শ দেন। তারা বলেন, 18 কোটি মানুষের দেশ হলেও সামরিক সক্ষমতা ও প্রযুক্তিতে বাংলাদেশ পিছিয়ে। আধিপত্যের ভারসাম্য করতে আমেরিকা, চায়নার মতো দেশের সাথে সুসম্পর্ক রাখার পরামর্শ দেন আলোচকরা। এছাড়া দেশে গণতান্ত্রিক চর্চা বজায় রাখার আহ্বানও জানান তারা। যদি আধিপত্যকে পুশব্যাক করতে হয়, তাহলে আমার সত্যিকার অর্থে ইউএস, ওয়েস্ট এবং চায়না
এর সাথে আমার একটা সুসম্পর্ক লাগবে। আমার ব্যালিস্টিক টেকনোলজি বলে কিছু নাই। আমরা যেই মিডল পাওয়ার হতে চাই সেটার জন্য আমার যেই ধরনের সামরিক সক্ষমতা দরকার কিচ্ছু নাই। আমার কিছু আছে, খালি কিছু কিছু ক্যান্টনমেন্ট আছে, সারা দেশ জুড়ে কিছু ক্যান্টনমেন্ট করে রেখেছি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কর্মসংস্থান ধ্বংস না করে বরং নতুন নতুন কাজের সুযোগ তৈরি করতে পারে। সকালে রাজধানীর মহাখালীতে এক সেমিনারে চাকরির বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে আলোচনায় এসব তথ্য উঠে আসে। সেমিনারে বক্তারা বলেন, এআই আধুনিক উৎপাদন প্রক্রিয়ার সমীকরণ বদলে দিচ্ছে। সঠিক পরিকল্পনা ও ব্যবহারের মাধ্যমে এআই এর কারণে কর্মী ছাঁটাই না করে বরং নতুন কাজের সুযোগ তৈরি করতে পারে। বিশেষ করে তৈরি পোশাক খাতে এই আয়ের সঠিক প্রয়োগ উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বক্তারা। কনসার্ন যে এআই আসলে জব লস ক্রিয়েট করে কিনা। উইকেস্ট লিঙ্কের জায়গায় যদি এআই ইন্ট্রোডিউস হয় তাহলে দেখা যায় ওই পার্টিকুলার টাস্কে হয়তো জব কমাচ্ছে, প্রোডাক্টিভিটি বাড়িয়ে দিচ্ছে। আমি খুব সহজ ভাষায় বলি, ওখানে কিন্তু লেবার ডিমান্ড বাড়তে পারে। গার্মেন্টসে প্রচুর অটোমেশন এসছে এবং এটা হচ্ছে, কিন্তু ইমিডিয়েট জব ডিসপ্লেসমেন্ট এফেক্টটা এখনও খুব একটা ভিজিবল না। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে একটি গাড়ি থেকে প্রায় 4.25 কোটি টাকা স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা। এ সময় গাড়ি চালক পালিয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বাইরে গোল চত্বরে গাড়িটি থামিয়ে তল্লাশি চালায় কাস্টমস গোয়েন্দা তদন্ত অধিদপ্তর। এ সময় গাড়ি থেকে উদ্ধার করা হয় 14টি স্বর্ণের বার ও 12টি স্বর্ণের পাত, যার আনুমানিক বাজার মূল্য 3,72,892 টাকা। এছাড়া গাড়ি থেকে 3টি মোবাইল, একটি ল্যাপটপ ও বিভিন্ন ব্যাংকের 8টি কার্ড সহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়। সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গাজীপুর 5 আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। এর আগে এই মামলায় আখতারুজ্জামানকে 7 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। পুলিশ জানায়, মামলার ঘটনায় আখতারুজ্জামানের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। গত 5 আগস্ট রাতে গুলশানের একটি বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি। সৌদি আরবের রিয়াদে আগুনে পুড়ে 16 বাংলাদেশের মৃত্যুতে নাটোর ও নওগাঁয় তাদের গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের মধ্যে 12 জনের বাড়ি নওগাঁ, 3 জনের নাটোরের এবং 1 জন রাজশাহীর। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। এদিকে দূতাবাসের পক্ষ থেকে নিহতদের তথ্য জানাতে স্বজনদের সাথে সার্বক্ষণিক যোগাযোগের আশ্বাস দিয়েছেন প্রশাসন। রবিবার রিয়াদের শিল্প এলাকার সোফা কারখানার অগ্নিকাণ্ডে শ্বাসরুদ্ধ হয়ে ও আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান 16 প্রবাসী শ্রমিক। আমেরিকা ধর্মীয় স্বাধীনতা ও সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন। বেলা 11টার দিকে বরিশালের গৌর নদীর ক্যাথলিক চার্চ হলরুমে আন্তঃধর্মীয় সংলাপে তিনি কথা বলেন। এ সময় পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ধর্মীয় স্বাধীনতা চর্চা অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি। বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জরুরি। জামালপুরে গৃহবধূকে ধর্ষণের মামলায় 2 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। একই সাথে 2 ধর্ষকের প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানাও করেছে আদালত। 2022 সালের 31 মার্চ রাতে দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারি গ্রামের এক গৃহবধূকে নিজ ঘরে ধর্ষণ করে স্থানীয় আশকর আলী ও জাহিদুল ইসলাম। এ ঘটনায় জামালপুর আদালতে ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারীর ছেলে। ঘরের ভিতরে একা ছিল। এই আসামি 2 জন ঘরের ভিতরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। নারী ও শিশু দমন আইনের 9-3 ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে আসামি আশকর আলী এবং জাহিদুল ইসলাম প্রত্যেকে 2 জনকেই মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে এবং 1 লক্ষ টাকা জরিমানার আদেশ প্রদান করা হয়। হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন। সকালে ঢাকা সিলেট মহাসড়কের পানিওমদা ইউনিয়নের রোকনপুর এলাকায়
এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ইনাদগঞ্জ বাজারে কয়েকজন সবজি ব্যবসায়ী কর্মচারী পিকআপে করে কাঁচামাল আনতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা লাকি পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। এই সময় গুরুতর আহত 4 জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে ঢাকা গোপালগঞ্জ রুটে চালু হয়েছে নতুন ট্রেন অভিযাত্রী কমিটার। রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগে স্বস্তি ফিরছে গোপালগঞ্জবাসীর মধ্যে। সড়কপথের যানজট, বাড়তি ভাড়া ও দীর্ঘ সময়ের ভোগান্তি কমিয়ে কম খরচে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের সুযোগ তৈরি হবে বলে আশা স্থানীয়দের। শুধু যাত্রী চলাচল নয়, সরাসরি রেল যোগাযোগকে ঘিরে স্থানীয় ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতেও নতুন গতি আসবে বলে প্রত্যাশা তাদের। শনিবার বাদে সপ্তাহে 6 দিন চলবে অভিযাত্রী কমিটার। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের 103তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে তার জন্মভিটা নড়াইলে দিনভর ছিল নানা আয়োজন। সকালে মাঝিমদিয়ায় শিল্পী সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। এছাড়া কোরআন খানি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয় দিনটি। আয়োজনে অংশ নেন জেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা। এস.এম. সুলতানের চিত্রকর্মের প্রধান বৈশিষ্ট্য গ্রামীণ জীবন ও পেশিবহুল কৃষক সমাজ। চিত্রকলায় বিশেষ অবদানের স্বীকৃতিতে 1982 সালে 21 পদক এবং 1993 সালে স্বাধীনতা পদকে ভূষিত হন তিনি। ভারতের সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও অনিয়মের প্রতিবাদে এবার উত্তাল ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। জেপিএসসি ও জিএসসি পরীক্ষার সংস্কার এবং সিবিআই তদন্তের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী আজ বিধানসভা ঘেরাও অভিযানের চেষ্টা করলে তাদের উপর পুলিশ লাঠিচার্জ ও জলকামান প্রয়োগ করে। প্রশ্নপত্র ফাঁস সহ রাজ্যের সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ গত কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করছে শিক্ষার্থী ও বেকার তরুণেরা। আন্দোলনকারীরা রাজ্যের পরীক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, কিছু পরীক্ষা বাতিল এবং কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে তদন্তের দাবি নিয়েছেন। সোমবার কড়া নিরাপত্তার মধ্যেই হাতে প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা নিয়ে এবং স্লোগান দিয়ে পুলিশের ব্যারিকেড টপকে তারা রাজ্য আইনসভা ভবনের কাছে পৌঁছে যান। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। একই সাথে ছোড়া হয় শক্তিশালী জল কামান। তবে পুলিশের মুখোমুখি অবস্থান নিয়েও আন্দোলন চালিয়ে যান অনেক শিক্ষার্থী। হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে $84। 2 দিনের সাপ্তাহিক বন্ধের পর সোমবার শুরু হয়েছে সাপ্তাহিক লেনদেন। লেনদেনের শুরুতে দেখা যায় ব্রেন্ট ক্রুডের দাম 91 সেন্ট বা 1.09% বেড়ে ব্যারেল প্রতি $84.46 উঠেছে। একই সময় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম 61 সেন্ট বা 0.78% বেড়ে $78.79 উঠেছে। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল সরবরাহের 5 ভাগের 1 ভাগ এই জলপথ দিয়ে পরিবহন করা হতো, যা যুদ্ধের কারণে বর্তমানে কার্যত বন্ধ রয়েছে। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার অন্তত 13 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এতে শিশুসহ আহত হয়েছে আরও কমপক্ষে 39 জন। সোমবার রাশিয়ার তাতারস্তানে হামলা চালায় ইউক্রেন। রাত থেকে সকাল পর্যন্ত কয়েক ঘন্টা ব্যাপী চলে এ হামলা। একে রুশ ভূখণ্ডে কিয়েভের অন্যতম রক্তক্ষয়ী হামলা আখ্যায়িত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। একই সময় কিয়েভের 450-র বেশি ড্রোন ভূপাতিতের দাবি করেছে মস্কো। ইউক্রেন সীমান্ত থেকে 1100 কিলোমিটার দূরে রাশিয়ার এই অঞ্চলটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ও পেট্রোকেমিক্যাল কারখানা রয়েছে। ইতালির সিসিলি উপকূলের সমুদ্রতলে সন্ধান মিলেছে 2000 বছরেরও বেশি পুরনো একটি জাহাজ। ভেতরে অক্ষত অবস্থায় পাওয়া গেছে শত শত প্রাচীন সিরামিকের কৌটা। ধারণা করা হচ্ছে এসব কৌটা মদ পরিবহনে ব্যবহার করা হতো। ইতালির মাজারা দেল ভাল্লো উপকূল থেকে প্রায় 3 মাইল দূরে সমুদ্রপৃষ্ঠের 150 ফুট গভীরে জাহাজটির সন্ধান পান ইতালিয়ান ডাইভাররা। স্থানীয় পালরোমো পুলিশের প্রত্নতত্ত্ব সুরক্ষা ইউনিটের এই তথ্য জানান। প্রত্নতত্ত্ববিদের ধারণা জাহাজটি খ্রিস্টপূর্ব 2য় থেকে 1ম শতকের সময়কার। জাহাজটিতে থাকা কোটাগুলো M4 নামে পরিচিত। এগুলো প্রাচীনকালে মদসহ বিভিন্ন পণ্য পরিবহনে ব্যবহৃত হতো।
সাউথ আফ্রিকায় 3 দলের ইমার্জিং দলের সিরিজে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ইমার্জিং দল। সাউথ আফ্রিকা ইমার্জিং দলকে উড়িয়ে দেওয়ার দিনে 5 উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন রহনউদ্দৌলা বর্ষণ। এদিন ব্যাট করতে নেমে বর্ষণের বোলিং তোপে পড়ে সাউথ আফ্রিকা ইমার্জিং দল। হ্যাট্রিক সহ মাত্র 24 রানেই 5 উইকেট নেন বাংলাদেশি তরুণ পেসার। মাত্র 169 রানে অল আউট হয় সাউথ আফ্রিকা ইমার্জিং দল। জবাবে মাত্র 38 ওভারে 2 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এদিনও 90 বলে অপরাজিত 70 রানে ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন শাহাদাত হোসেন দীপু। 3 দলের টুর্নামেন্টের ফাইনালেও বাংলাদেশের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা ইমার্জিং দল। এই বছর বিপিএল হবে কিনা নিশ্চিত নয় এখনো, তবে বছরের শেষে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে যুক্ত হচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আরব আমিরাতের IL T20-তে যুক্ত হয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। IL T20-র দল দুবাই ক্যাপিটালসের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন মুস্তাফিজুর রহমান। ক্যাপিটালসের হয়ে গেল বছরও IL T20-তে মাঠে নেমেছিলেন দ্য ফিজ। এ বছরের 22 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত চলবে IL T20। এই ছিল আজ সারাদিনের আয়োজনে। কাল আবারও দেখা হবে একই সময় প্রতিদিনের ঘটে যাওয়া সব খবর নিয়ে। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতে।